শুরুটা যদি বলতে হয় এভাবে আর কি, আমাদের স্টুডেন্টরা প্রথম দিন একটা প্রসেশন নিয়ে গিয়েছিল এখান থেকে। এটা মেবি 16 তারিখের দিকে আর কি, যে অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টরা যখন নামে তখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে আমাদের উত্তরের দিকে, আমাদের উত্তর ইউনিভার্সিটি, তারপর আইইউবিএটি, এই ইউনিভার্সিটি স্টুডেন্টরা ওদের প্রসেশনটা শুরু করে। প্রথমে প্রসেশনটা হয় বেড়িবাঁধের এখানে, যেটা আমরা খবর পাই। তারপরে আমরা জানি যে ওরা ওদের প্রসেশনটা পরের দিন ডেট দেয়, ওরা প্রসেশনটা করবে হচ্ছে উত্তরার বিএনএস সেন্টার থেকে। সো বিএনএস সেন্টারে 17 কিংবা 18 তারিখে তো সবচেয়ে বেশি ম্যাসাকারটা হলো আর কি। তো 18 তারিখ আমরা বিভিন্নভাবে আমাদের স্টুডেন্টদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, ওদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম অ্যাকচুয়ালি কি হচ্ছে। আমরা তো আসলে এতটা ভয়াবহতা হবে এটা আসলে কল্পনার বাইরে ছিল আর কি, মানে একেবারেই ভাবি নাই। তো আমরা ওদেরকে বলছিলাম যে হোয়াট এভার হ্যাপেন্স, তোমরা নিরাপদ দূরত্বে থেকে বা কোনো ভ্যান্ডালিজম না করে, যেহেতু একটা অধিকার আদায়ের প্রোটেস্ট, তাহলে প্রোটেস্টটা যাতে ওরকমই থাকে, এইভাবে আমরা আমাদের ছাত্রদের সাথে কথা বলছিলাম। তো এক পর্যায়ে 12টা কি 12:30টার দিকে আমার এক সিনিয়র স্টুডেন্ট আমাকে কল দেয়। কল দিয়েও আমাকে প্রথমে বলে যে স্যার গুলি করতেছে। তখন আমি আমি বললাম যে না, তোমার মনে কোথাও ভুল হচ্ছে, গুলি কেন করবে, মানে সর্বোচ্চ টিয়ার শেল দিতে মারতে পারে, বা হয়তো রাবার বুলেটও ইউজ করার কথা না। মানে যতটুকু আমরা বুঝি, আমরা তো বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছি, আমরা তো এই ধরনের সিনারিও দেখেছি। সো আমি তখন ওকে বললাম যে না, আমার মনে হয় তোমার কথা ভুল হচ্ছে। বলছে স্যার আমাদের স্টুডেন্ট গুলি খাইছে, আপনি যদি পারেন আপনি তাড়াতাড়ি আসেন। তো আমি স্যার বসে থাকার মতো মানে সুযোগ নেই। আমি তখন আমার ডিপার্টমেন্ট চেয়ারম্যান কে জানিয়ে বললাম যে স্যার আমি বেরোচ্ছি স্টুডেন্টদের সাথে, যদি খারাপ কিছু হয় স্যার আপনারা দেখবেন, বাকিটা জানি না, আমি যাচ্ছি। তো স্যার আমাকে বললো ঠিক আছে যাও, যদি কোনো হেল্প লাগে আমাকে জানায়। তো আমি গেলাম দৌড়ে। আমি প্রথমে গেলাম হচ্ছে কুয়েত মৈত্রী হাসপাতাল, যেটা আপনার সেক্টর 6-এ। তো ওখানে যাওয়ার পর আমি গেটের সামনে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে হচ্ছে আমাদের বেশ অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট, সবাই গায়ে তাদের আইডি কার্ড পরা, তাদের আইডি কার্ড ঝুলানো। সো একটা স্টুডেন্ট এসে বলছে স্যার আপনি উত্তর ইউনিভার্সিটি স্টুডেন্ট টিচার না? আমি বললাম হ্যাঁ। তো বলার সাথে সাথে আমাকে জড়ায় ধরে কাদা শুরু করলো। তা আমি বললাম কি হয়েছে? বলছে স্যার আমাদের এক স্টুডেন্ট গুলি খাইছে, আপনি একটু আমাদের সাথে মর্গে চলেন। তা আমি বলছি মর্গে মানে আই এম নট রেডি। তো বলছে স্যার একটু আইডেন্টিফাই করা প্রয়োজন যে আসলে আমাদের স্টুডেন্ট কিনা। তারপর যাই হোক আমি ওদের সাথে সিঁড়ি দিয়ে উঠা শুরু করলাম। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দেখি যে একটা ছেলে বসে বসে কাঁদতেছে, আর একটা মেয়ে ও দৌড়াদৌড়ি করতেছে, বাট ওরও ব্লিডিং হইতেছে। সো আমাদের এফডিটি ডিপার্টমেন্টের মেয়েটার নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, আয়শা। তা আয়শার সাথে দেখার পর দেখলাম ও নিজেও ইনজুর্ড এবং ও দৌড়াদৌড়ি করতেছে। তা আমি ওকে জিজ্ঞেস করলাম যে আর কেউ কি ইনজুর্ড আছে কিনা আমাদের। তো সম্ভবত 4তলা আর কি, 4তলাতে নিয়ে গেল, একদম কর্নারের রুমটাতে আমাদের স্টুডেন্ট। তো আমি ওখানে গিয়ে দেখলাম যে আমাদের মিম, এফডিটি ডিপার্টমেন্টের মিম। তো ইফ আই এম নট রং, সে 120+ প্রিন্টার ওর বডিতে ঢুকেছে, এবং এর মধ্যে অনেকগুলো স্প্রিন্টার বের করাও সম্ভব হয়নি, এত সফিস্টিকেটেড জায়গাতে ছিল আর কি। তো মেয়ের শরীরটা এরকম ছিল যে আমরা পাটা দেখি না, পাটা ধার করে, এই পাটা ধার করার মতো পুরো শরীর এরকম ছিদ্র ছিদ্র হয়েছিল আর কি। তো ওই অবস্থাতেও পাশের বেডে একটা মেয়েকেও খুব আশ্বস্ত করছিল যে তুমি ঠিক হয়ে যাবা, তোমার চিকিৎসার ব্যবস্থা হবে, তুমি চিন্তা করো না। তো ওই মেয়েটাকে আমরা প্রথমে ভেবেছিলাম আমাদের স্টুডেন্ট, পরবর্তীতে আমরা জানতে পারি যে ও হচ্ছে মিমের রুমমেট, ও ঢাকায় আইএলটিএস করতে এসছে। এবং জাস্ট বলার জন্য বলা যে আমাদের ইউনিভার্সিটি প্রাথমিকভাবে ওর সকল চিকিৎসা ব্যয়ও আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বহন করা যায়। তো জুলাই স্পিরিট নিয়ে যদি বলি আমরা, তারপরে ওখান থেকে যখন নেমে আসি, বাইরে আসার পর আরো অনেক ভয়াবহ সিন। আমরা ওখানে আমি এমন একটা দৃশ্য দেখেছি যেটা আমি আসলে, এটা আমার পক্ষে কখনোই ভোলা সম্ভব না, এটা আমার জন্য এখনো একটা ট্রমা। একটা বাচ্চা ছেলে, এইজ হয়তো 12-14 হবে, হয়তো ক্লাস 6 or 7-এ পড়ে, ওকে অনেকগুলো মানুষ মিলে মারতেছে, অনেকগুলো ছেলে পেলে মিলে মারতেছে। তো আমার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমি ওকে হেল্প করতে বা বাঁচাতে যেতে পারি নাই। তো প্রথম দিকে তো আসলে এই ব্যাপারগুলো আমরা আসলে অ্যাক্টিভলি কোনোভাবেই কোনো আন্দোলনের সাথে যুক্ত ছিলাম না। আমাদের এটা আসলে একটা অপারেশন, এটা যেই হোক, একটা অ্যানার্কিক আচরণ, এগুলোর এগেইনস্টে আসলে বাচ্চারা দাঁড়িয়েছে। এখন এই বাচ্চাগুলো তাদের অধিকার নিয়ে কাজ করতেছে, তো সেখানেও তো বসে থাকা যায় না। যেখানে স্কুলের বাচ্চারা ছিল বা ছাত্ররা ছিল, যেখানে কলেজের ছাত্ররা ছিল, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল, ইভেন এরকমও অনেকে এসছে যে যারা ছাত্র না বা যারা এখন অলরেডি চাকরিতে আছে, ওদের কাছে আসলে কোটা আন্দোলনটা ম্যাটার করতেছে না,
তো ম্যাটার করতেছিল যে দ্য রিপ্রেশন, যে রিপ্রেশনটা চলতেছিল, যে দমন নীতিটা চলতেছিল, এটা আসলে একটা আমরা মেনে নিতে পারতেছিলাম না। সেই দমনের বিরুদ্ধে দাঁড়ানো, দমনের এগেইনস্টে কথা বলারই একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম জুলাই। আমার কাছে মনে হয় যে জুলাই আমাদেরকে এই ধরনের একটা স্পিরিট শিখিয়েছে। তো যখন হসপিটাল থেকে বের হই ততক্ষণে আমার কাছে একটা ফোন আসে। এর মধ্যে আমাদের শিক্ষকদের সাথে আমাদের অনেক কন্ট্যাক্ট চলছে। তখন আমাদের প্রক্টর ছিল মাসুদ স্যার। ওনার আবার রাস্তার এই পারে আসতে পারতেছে না। মাসুদ স্যারের সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে। আমি এর মাঝখানে আবার আমার কলিগদের গ্রুপে একটা টেক্সট দিয়েছি যে টাকা লাগতে পারে, আপনারা একটু হাতে টাকা পয়সা রাখেন, আমাদের স্টুডেন্টদের অবস্থা ভালো না। প্রাথমিকভাবে আমার কাছে যা আছে আমি খরচ করতেছি, আপনাদের যদি পারেন আমাকে টাকা পাঠান, আমি একটা আমার নাম্বারটা বিকাশ, এটা আমি বলে রাখছি। তো এর মধ্যে আমাদের চলে গেছেন আমাদের এক্স কলিগ তাসনিম আপু, উনি আমাকে বেশ কয়েকবার কন্ট্যাক্ট করেছে, নুরসিন আপু ওনারা কন্ট্যাক্ট করেছে, ওনারা আমাকে টাকা পয়সার জন্য বলছে যে আমরা ম্যানেজ করছি, বা তোমার কখন লাগবে কিভাবে লাগবে বলো, দিয়ে দিব। তো আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি দেখতেছি যে একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে আসছে। বাচ্চাটা মানে 1-2 হবে, মানে একেবারেই বাচ্চা। তো লাঠি হাতে ধরে ধরে আছে। ওর মা তাকে শিখাচ্ছে যে তোমাকে যদি মারতে আসে তুমি এইভাবে বাড়ি দিবা। তো এগুলো দেখে না মানে শরীরে আসলে ডিফারেন্ট টাইপের এক ধরনের একটা ফিল কাজ করতেছিল। মানে আমার কাছে মনে হচ্ছিল যে আসলে এই অপারেশন টিকবে না, এটা টিকা সম্ভব না। হয়তো অনেক কিছু আমাদের এটার বিনিময়ে যাবে, আমাদের অনেক কিছু ত্যাগ করতে হবে, কিন্তু এই অপারেশন টেকার কথা না। কারণ যে তার বাচ্চাকে বলি দিতে রাস্তায় নিয়ে আসছে যে মা, এইটার আসলে বলার কিছু নাই। তো মিনওয়াইল খবর আসে যে আমাদের একটা স্টুডেন্ট গুলি খেয়েছে। ইনফ্যাক্ট দুটো স্টুডেন্টের খবর পাই আমরা। একটা স্টুডেন্টের চেস্টে গুলি লেগেছে তখন শুনেছি, আর একটা স্টুডেন্ট হচ্ছে পেটে গুলি খেয়েছে। এর মধ্যে পেটে যে ছেলেটা গুলি খেয়েছে সে আমার ডিপার্টমেন্টের, ওর নাম অনিক, ও 61 ব্যাচ থেকে। তো ও গুলি খেয়েছে হচ্ছে সম্ভবত থানার সামনে। সো থানার অপোনেন্ট থেকে গুলি করা হয়েছে, এরকম এক ধরনের একটা কথা চলতে থাকে। তো ও বাংলাদেশ মেডিকেলে প্রথমে যায়, যাওয়ার পর সেখানে মাসুদ স্যার, আমিনুল স্যার ওনারা ওকে পরে পায়। ওদের হচ্ছে ও ফার্স্ট এইড দিয়ে ওকে বলে যে না তোমার পেটে গুলি টুলি নেই, তুমি চলে যাও। কিন্তু ও আসলে উঠতে পারছিল না, স্ট্রেচারে শুয়েছিল। সো মাসুদ স্যার, আমিনুল স্যার কোনো একটা কথাবার্তা নিজেরা বলার জন্য হসপিটাল প্রেমিসিস থেকে বের হয়ে আসে। বের হয়ে এসে পাশে গোংরানি শুনে দেখে যে অনেক। তারপর অনেক বলে যে স্যার আমার পেটে গুলি লাগছে, কিন্তু ওরা বলতেছে গুলি লাগে নাই, আমাকে মানে একটা জাস্ট ফার্স্ট এড দিয়ে ছেড়ে দিছে। তো তখনই এটা ইউনিভার্সিটির সাথে প্রক্টর স্যারের মাধ্যমে কথা হয়, মানে মাসুদ স্যারের মাধ্যমে কথা হয়, এবং সাথে সাথে ওকে শিনশিন জাপান হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পরে সিটি স্ক্যান আর যত পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব এগুলো করে আমরা নিশ্চিত হই যে ওর পেটের ভিতরে গুলি লেগেছে। এবং ডক্টর বলছে ও হয়তো বাঁচতো না, আল্লাহ ওকে বাঁচিয়েছে মিরাকেলি ওর আইডি কার্ডের জন্য। কারণ ওর আইডি কার্ডটা ঝুলেছিল, আইডি কার্ডটা ছেদ করে তারপর বুলেটটা ঢুকেছে ওর মধ্যে। যে আইডি কার্ডটার কারণে পুরোপুরি ভাবে ওকে এফোর করে যেতে পারেনি আর কি বুলেটটা। তো বুলেটটা ওর ভেতরেই ছিল। তারপরে বুলেটটা শেষ পর্যন্ত বের করা হয়, চিকিৎসা হয়, বেশ কিছুদিন হসপিটালাইজ থাকে। এরপরে আমাদের অন্যান্য স্টুডেন্ট যারা ছিল ওদেরকেও আমরা আস্তে আস্তে ভালো হসপিটালগুলোতে শিফট করি। যারা সুস্থ হয়ে গিয়েছিল তারা তো গিয়েছিল, শিফট করি। তো আসলে এরপর থেকে তো আমরা আসলে অনেকদিন অন্ধ ছিলাম। কারণ হচ্ছে ইন্টারনেট ছিল না, আমরা অনেক যোগাযোগ করতে পারছিলাম না, অনেক ফোন আসতেছিল আননোন, বুঝতে পারতেছিলাম না এরা কারা, কোথায় থাকি জানতে চাচ্ছিল, কোথায় চাকরি করি জানতে চাচ্ছিল, এরকমও ফোন এসছে। ইউনিভার্সিটি থেকেও কিছু কিছু কলিগ আমাদেরকে জানিয়েছে যে আপনাদের উপর নজরদারি রাখা হচ্ছে, আপনারা যারা স্টুডেন্টদের সাথে ইনভলভড, এই ধরনের কথাবার্তাও এসছে। আবার ইউনিভার্সিটি থেকে আমাদেরকে এরকম কথাও বলা হয়েছে যে আপনারা সরাসরি কোনো কিছুতে অংশগ্রহণ করবেন না, কিন্তু বাচ্চাদের বা স্টুডেন্টদের পাশে থাকবেন। কারণ সরাসরি হলে হয় কি, আমরা একটা অর্গানোগ্রামের মধ্যে আছি, একটা আমরাও তো একটা তখনও তো সরকার পতন হয়নি, একটা সরকারের আন্ডারে কাজ করছি। তো আমরা চাইলেই অনেক কিছু খুব ওপেনলি করতে পারি না। বাট স্পিরিটটা এমন ছিল যে আসলে এগুলো কারো কাছে ম্যাটার করতেছিল না। চাকরি বা আমার কি হবে, আমি গুলি খাবো কিনা, এই ব্যাপারগুলো কাজ করতেছিল না। ইভেন আমি রাস্তায় এরকমও দেখেছি যে অনেক ডক্টরস যারা হয়তো কোনো হসপিটালের না, এরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেরা ফার্স্ট এইড দিচ্ছে বাচ্চাদেরকে ডেকে ডেকে। আমি এরকম দোকান দেখেছি যে ডেকে ডেকে পানি দিচ্ছে ছেলেদেরকে। সো ওই দিনই বেশ কয়েকটা মৃত্যুর খবর আসে। তারপরে বেশ কিছুদিন অফ ছিল। এরপর অন অ্যান্ড অফ আমাদের ছাত্ররা বের হয়েছে, আমাদের বেশ কিছু স্টুডেন্টদেরকে ধরে নিয়ে গিয়েছিল। তো এটার জন্য আমি পূর্ব থানায় গিয়েছি একবার, যাওয়ার পর সেখানেও আমাকে কিছু
প্রবলেমেটিক সিচুয়েশন ফেস করতে হয়েছে, সেখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছে, ইনফ্যাক্ট জেরা করাই হয়েছে যে কেন এসেছি, কেন বের হয়েছি। ইভেন এরকমও হয়েছে যে আমার বাসায় যিনি কুক রান্না করে উনি এসে আমার আম্মাকে জিজ্ঞেস করতেছে যে ছোট ভাইয়া কি বাইরে যায়। তা আম্মা বলছে কেন, বাইরে তো যাইতেই পারে। বলছে না, এই একটা বাড়ির কথা বলে বলছে যে ওনারা খুব আলাপ করতেছিল যে ছোট ভাইয়া ছোট ভাবি বের হয়, ওনারা যায় মাঝে মধ্যে বেরোচ্ছে। তো এই ঘটনাগুলো ফেস করছি। ভয় কাজ করতেছিল থেকেও বলবো যে মানে ভয় না, খুব উদ্বিগ্নতা কাজ করতেছিল, বেশি চিন্তা লাগতেছিল যে যারা অ্যাকচুয়ালি রাস্তায়, আমরা তো আসলে কিছুই করি না, আমরা শুধু সর্বোচ্চ ওদের মানে ওরা ওরা পড়ে গেলে হয়তো একটু উঠানোর চেষ্টা করতেছিলাম, বা ওদের কোনো চিকিৎসার প্রয়োজন হলে সেখানে একটু হেল্প করার চেষ্টা করতেছিলাম। বাট এন্টায়ারলি তো ওরাই সবকিছু করেছে। বাট পুরো ব্যাপারটা আসলে নাইটমেয়ার। 5ই আগস্ট, 5ই আগস্টের আগের একটু রেফারেন্স টেনে বলি। সেটা হচ্ছে যে 3 তারিখে শাহবাগে একটা আপনার ইয়েতে শহীদ মিনারে একটা বিশাল জমায়েত হয়েছিল। তো সেদিন জমায়েতটা হয়েছিল হচ্ছে প্রথম শিল্পীরা এগিয়ে আসে আর কি, তারা ভোকালি কথা বলা শুরু করে আর কি, শিল্পীদেরকে ইয়ে করা হয়। এর মাঝখানে অনেক কিছু আবার লিক হচ্ছিল, এর মাঝখানে আপনার রেমিটেন্স আসা বন্ধ হয়ে গেছে, তখন এটা নিয়ে সরকারি একটা ব্যাকফুটে গিয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছিল। তো এই ধরনের ইয়েগুলোর পরে মানুষের মধ্যে এক ধরনের একটা মানে সাহসটার আরেকটু সঞ্চারিত হয় আর কি। তো এমন দেশটি কোথাও খুঁজে পাবে না, তুমি গানটা সবাই মিলে ইয়েতে গাচ্ছিল। তো এটা যখন ফোনে বা টিভিতে তো দেখতে পারি নাই, ফোনে যখন দেখতে পেয়েছিলাম তখন আসলে আর সহ্য হচ্ছিল না। তখন ডিটারমাইন ছিলাম যে পরের যে কোনো কল, হোয়াট এভার হ্যাপেন্স, যেতেই হবে। বিকজ ইটস নট অ্যাবাউট আওয়ামী লীগ, ইটস নট অ্যাবাউট বিএনপি, ইটস নট অ্যাবাউট জামাত, ইটস অ্যাবাউট দ্য অপ্রেসার, ইটস অ্যাবাউট দ্য অ্যানার্কি, ইটস অ্যাবাউট হোয়াট ইজ হ্যাপেনিং। যেভাবে মানুষ মারা হইতেছে, যেভাবে আমরা দেখেছি যে বাচ্চাকে নিয়ে ছাদে হাঁটতে গিয়েছে, সেখানে সে গুলি খেয়েছে। আমার পরিচিত একজন একটা কলোনির দারোয়ান ছিল, ওনাকে যাচ্ছে তাই ভাবে স্ট্যাব করা হয়েছে। সো এই যে এই বিষয়গুলো সহ্য করতে পারতেছিলাম না, এবং যখন নিজেদের মধ্যে চলে আসতেছিল, আমার ছাত্র সালাউদ্দিনকে ধরে নিয়ে গেছে, ছাড়াতে পারছি না। তো এই জিনিসগুলো আসলে আর সহ্য করতে পারতেছিলাম না, যখন আসলে দেখতেছি যে না একদম এটা আর এটা এটা পুরোপুরি দমন নীতি। মানে আমরা আমরা সাহিত্যে পড়াই যে আরএসএ রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস, আলথুজারের থিওরি পড়াই আমরা, সেটা পুরোপুরি রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস চলতেছে। ইটস মানে এটা কোনোভাবেই মানা যায় না। তো 5 তারিখের প্রসঙ্গে বললাম আর কি। তো 5 তারিখে আমি আগে থেকেই বাসায় বলে রাখছি যে আম্মা হোয়াট এভার হ্যাপেন্স আজকে যাবো। সো আই অ্যালং উইথ মাই ওয়াইফ, আমরা সকাল সকাল একদম 8টা সাড়ে 8টার দিকে আমরা বাসা থেকে আম্মাকে সালাম করে বের হয়ে গেছি। সো বের হয়ে আমরা হেঁটে হেঁটে গেছি, কোনো রিক্সা চলতেছিল না। আমার বাসা হচ্ছে দক্ষিণখান। সো দক্ষিণখান থেকে আমি হেঁটে হেঁটে আসতেছি, আমি দেখতেছি, আমি যেহেতু এলাকাতে আজকে প্রায় 26-27 বছর ধরে আছি, তো ওখানকার তখনকার ক্ষমতাসীন পলিটিক্যাল পার্টির সবাই আমার পরিচিত। তো আমি যাচ্ছি, তারাও দেখতেছে, যেহেতু আমি অনেক বছর ধরে আছি, সবাই চেনে টেনে, আমাকে আটকায়নি কেউ। তো আমি হেঁটে হেঁটে আসছিলাম, এবং আমি রেল লাইন দিয়ে, আমরা রাস্তার ওই পারে আসিনি, মানে আমরা সেক্টরে আসিনি, আমরা এই পাশ দিয়ে কসাইবাড়ি হয়ে এয়ারপোর্ট পর্যন্ত আসছি। তো আমরা ততক্ষণ হাউস বিল্ডিং এর অবস্থা কি আমরা জানি না, তবে আমরা টুকটাক বিভিন্ন রকমের শেলিং এর আওয়াজ পাচ্ছিলাম। তো এগুলো কি কি ফুটতেছে, কে ফাটাচ্ছে, এগুলো আমরা জানি না। তো হেঁটে হেঁটে ওই পর্যন্ত আসছি, কিছু দূর রিক্সা নিয়ে আসছি, এসে এয়ারপোর্ট রেল স্টেশনের ভিতর দিয়ে গিয়ে আমরা কি বলে আপনার এয়ারপোর্ট রেল লাইন যেটা, ওটা দিয়ে আমরা বের হয়েছি। বের হওয়ার পর দেখি যে আর্মি ব্যারিকেড দিয়ে রাখছে। তো আর্মি ব্যারিকেড দিয়ে রাখছে, এবং আমরা ওখানে 50-60 জন মানুষ হব সর্বসাকুল্যে। এসে আমরা দাঁড়ায় আছি। তো আমরা দাঁড়ায় আছি, এবং আমরা আর্মিদেরকে বলছি প্লিজ আমাদেরকে যেতে দেন, খুব আবদারের সুরেই বলতেছে। এর মাঝখানে আমরা কিছু হিন্টস আমরা বিভিন্ন ফোনে টোনে দেখে বুঝেছি যে মিরপুরে আর্মিরা একটু সফট ইয়েতে চলে গেছে, আপনার বাড্ডা থেকে আর্মিরা ব্যাক অফ করছে, এরকম বিভিন্ন জায়গা। আবার এর মাঝখানে বিভিন্ন রিউমার্স আমরা পাচ্ছিলাম, র আসছে, এরকম বিজিবি কেও র ভাবতেছিল, এরকমও অনেক ইন্টারপ্রিটেশন আসছিল। তো যাই হোক, তখন আমরা ওখানে দাঁড়ানো, আমরা আর্মিদেরকে রিকোয়েস্ট করতেছিলাম যে প্লিজ আমাদেরকে যেতে দেন। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার ছাত্ররা এখানে আসছে, আমরা একটা নৈতিক দাবি নিয়ে আসছি, যা চলতেছে এগুলো চলতে দেওয়া যায় না, আপনারা প্লিজ আমাদেরকে ছেড়ে দেন, আমাদেরকে যেতে দেন। তো উনি আমার দিকে তাকাচ্ছিলেন, উনি একদম মানে উনি ওনার কর্তব্যে অটল, উনি দাঁড়ায় আছেন। হঠাৎ করে দেখি যে মানে এটা আমি মানে বলবো না যে চিৎকার, এটা আসলে জোগাড়ের মতো, অনেক পিছনে তাকায় দেখি মানুষের সমুদ্র, এবং এত মানুষ, আমি এটার এন্ড খুঁজে পাইতেছি না, শুধু আসতেছে। এবং এক পর্যায়ে ব্যারিকেড ওপেন করে দেওয়া হলো, এবং আমরা বিশ্বাস করতে পারতেছিলাম না যে ব্যারিকেড ওপেন। আমরা ভয় পাচ্ছিলাম যে আমরা যদি হাঁটা শুরু করি আবার মানে কোনো একটা নেগেটিভ কিছু হয় কিনা।
এবং আমরা সাহস নিয়ে হাঁটা শুরু করলাম। কাওলা ক্রস করলাম, আমার মনে হচ্ছে যে আমি জানি না, মানে মাটি ফেরে মানুষ আসতেছে, এই পাশ থেকে মানুষ আসতেছে, জঙ্গল থেকে মানুষ আসতেছে, মানে অ্যাকচুয়ালি জঙ্গল থেকে না, আমি জাস্ট মেটাফরিক্যালি বলতেছি আর কি। বিভিন্ন জায়গা থেকে 10 জন 12 জন 50 জনের গ্রুপ এসে এসে সব একসাথে হচ্ছে এবং সবাই ইয়ের দিকে হাঁটতেছে, আমরা গণভবনের দিকে হাঁটতেছি। তো আমরা যখন এয়ারপোর্ট ক্রস করি, এয়ারপোর্ট ক্রস করার পরে আমরা খিলক্ষেত ক্রস করি। খিলক্ষেতে যাওয়ার পরেই ডিফারেন্ট সিনারিও, রাস্তায় রাস্তায় মহিলারা পানি নিয়ে দাঁড়ায় আছে, আমাদেরকে পানি দিচ্ছে, লেক্সাস বিস্কুট খেতে দিচ্ছে, চকলেট দিচ্ছে, আইসক্রিম খেতে দিচ্ছে। মহিলা বাচ্চা এরা রাস্তার মধ্যে এগুলো নিয়ে আসছে, মানে যার বাসায় যা ছিল। ইভেন আমি একটা মানুষকে দেখছি মুড়ি আর চানাচুর নিয়ে মাখাইতেছে এরকম করে সরিষার তেল দিয়ে, আর কাঁচামরিচ টাচামরিচ নাই, বলছে বাবা এক মুঠ খেয়ে যাও, এক মুঠ খেয়ে যাও। এক বৃদ্ধ মহিলা আমাদেরকে এরকম বলছে। তো আমরা হাঁটতেছি, খাইতেছি, যাইতেছি, বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে। খিলক্ষেত ক্রস করার পরপরই বলছে একজন চিৎকার করে দেয় মোবাইলে নেটওয়ার্ক আসছে। আগের দিন আবার নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছিল, এই মোবাইলে নেটওয়ার্ক আসছে, মোবাইলে নেটওয়ার্ক আসছে, নেটওয়ার্ক আসছে, কথাবার্তা চলতেছে। এর মাঝখানে ওয়ান অফ মাই কলিগস, শি কল্ড মি, ও এখানে ছিল, এখন পিএইচডি করতেছে ইন্ডিয়াতে, দোলন। দোলন আমাকে কল দিয়ে বলে যে ভাইয়া রামপুরাতে তো গোলাগুলি হইতেছে। আমি ইম্পসিবল, আমাদেরকে তো এদিকে ছেড়ে দিছে, রামপুরাতে গোলাগুলি হচ্ছে, কারা গোলাগুলি হইতেছে, কে কাকে মারছে? বলছে জানি না ভাইয়া, ইস্ট ওয়েস্ট ব্র্যাকের সামনে গোলাগুলি হইতেছে এবং ভয়াবহ অবস্থা, তোমার পরিচিত কি অ্যাম্বুলেন্স আছে বা তুমি কোনো এইড পাঠাইতে পারবা কিনা? তখন আমি যে আমি আমার ইউনিভার্সিটির মানে আমি ফ্রেন্ড, ওকে কল দিই যে তোর কন্ট্যাক্টে কোনো অ্যাম্বুলেন্স আছে কিনা, ওখানে ইমিডিয়েট অ্যাম্বুলেন্স দরকার। তো বলছে চেষ্টা করতেছি পাঠানোর জন্য। এই কলগুলোতেও আমাদের যোগাযোগ করতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ একবারে আমরা পাচ্ছিলাম না কাউকে, আমাদেরকে বারবার ফোন দিতে হচ্ছে। তারপরে আমরা যখন ক্রস করি, আপনার খিলক্ষেত ক্রস করে স্টাফ রোড এমইএস পার করতেছি, এমইএস এর ওখানে ভয়াবহ জোরে একটা গাড়ি আসলো উল্টা দিক থেকে, উল্টা পথে। আমরা তো ডান পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, ও পাশ দিয়ে আপনার একটা বিশাল জোরে একটা গাড়ি আসলো, সাদা রঙের একটা গাড়ি, এবং অলমোস্ট আধা ভাঙা অবস্থা। তো যার হাতে যা ছিল সবাই মারতেছে, সবাই বলছে এটার মধ্যে কোনো মন্ত্রী আছে, পালাচ্ছে। তো প্রথম আমরা পালানোর একটা হিন্ট পেলাম যে কিছু একটা হইতেছে, যেটা আমরা কোনোভাবে খোঁজ পাইতেছি না, বাট সামথিং ইজ হ্যাপেনিং। আমরা মহাখালীতে ঢুকি এমন সময় খবর আসছে যে প্রাইম মিনিস্টার পালাই গেছে, এরকম একটা খবর। এটা আমরা বিশ্বাস করি না। এর মধ্যে শুরু হয়েছে আপনার বিভিন্ন জার্নালিস্টদের পিছনে ধাওয়া। এর মাঝখানে যমুনা টেলিভিশনের এক জার্নালিস্টকে পেয়ে হচ্ছে সবাই খুব উল্লাস করছে, বিকজ দে হ্যাভ শোড গ্রেট কারেজ। ওই সময় তাদের একটা হিরোইক প্রেজেন্স ছিল। তো যেটা বলছিলাম আর কি, আমরা যখন শাইন কলেজ ক্রস করি এই মধ্যে আমরা জেনে গেছি যে প্রাইম মিনিস্টার পালিয়ে গেছে। তো তখন একটা ভয়াবহ রকম উদযাপন, কেউ মাটিতে শুয়ে পড়তেছে, কেউ চিৎকার করতেছে, কেউ কাঁদতেছে, কেউ সাথে সাথে নামাজে দাঁড়ায় গেছে, এরকম সিনও আছে। ওখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা টিমের সাথে আমার দেখা হয়, ওরা আমাকে স্যার আপনি এখানে। তো ওদের সাথে কথাবার্তা হইলো, সবাই এসে জড়ায় ধরতেছে, আমিও কাঁদতেছি, ওরাও কাঁদতেছে। আমার ইয়ের সাথে দেখা হয় তখন, শায়ানের সাথে দেখা হয়, আমাদের গায়িকা শায়ানের সাথে দেখা হয়, ওনার সাথে কথা হয়। ইথারের সাথে দেখা হয়, হাইওয়ে, এদের অনেকের সাথেই দেখা হয়, এদের সাথে কথাবার্তা হয়। প্রত্যেকেই ওখানে ছিল, ওরাই 5ই আগস্টের মার্চে ছিল। তারপরে আমরা গণভবন পর্যন্ত যাইনি, আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত গিয়ে তো দেখি যে দেয়াল টপকায় মানুষজন ঢুকে যেতেছে, তখন মাত্র ঢুকতেছে আর কি। তারপরে গেট খোলা হয়, তারপর আমরা ওখানে ঢুকি। তো ঢুকার পরে একটা সিন দেখে খুব কষ্ট লাগে যে ভ্যান্ডালিজম চলতেছে। তখন আমি আমার ওয়াইফের কথা আগেও বলেছি, আমার ওয়াইফ, তারপরে আমার আরো কিছু বন্ধু যারা আমার এলাকার ফ্রেন্ড আর কি, আমার স্কুল ফ্রেন্ডস। তো আমরা মিলে আমরা তখন আবার ওখানে দাঁড়াই হচ্ছে আমরা বিভিন্ন এই যে জিনিসপত্রগুলো কালেক্ট করা শুরু করি, মানুষজনকে বুঝাই যেগুলো করা যাবে না, কে শুনে কার কথা। এখানে আমরা অনেকক্ষণ করার পরে তারপর আমরা বঙ্গভবনে যাই, ওখানে গিয়েও আমরা মানুষজনকে বুঝাই, নিয়ে আমরা অনেক কিছু আর্মিদের হাতে দেই এগুলো। তখন তো পুলিশ নাই, একদমই নাই। সো আমরা এগুলো ওনাদের হাতে কিছু হ্যান্ড ওভার করি, জিনিসপত্র যেগুলো চুরি, মানে নৈতিকতা থেকে এতক্ষণ যেটা করা যায় করে। তারপরে সেখান থেকে আমরা হেঁটে হেঁটে শাহবাগ যাই। শাহবাগ যাওয়ার পর শাহবাগে আমরা বেশ কিছুক্ষণ থাকার পরে এর মধ্যে ক্ষুধার্ত, খাইনি তো সারাদিন কিছু। এরপর আবার হেঁটে হেঁটে ব্যাক করি। এর মাঝখানে বাসা থেকে ফোন আসা শুরু করে যে সাবধানে আসো, বিভিন্ন জায়গায় হামলা হইতেছে, বিশেষ করে থানাগুলোতে। তো থানাগুলোতে আসলেই হামলা হয়েছে এবং তারা প্রাণ রক্ষার্থে তারাও পাল্টা গুলি করেছে, যেটা পরবর্তীতে জানতে পারি। বাট আমরা তখন জানি যে ক্ল্যাশ হইতেছে, বাট ক্ল্যাশ কি নিয়ে হইতেছে এটা বুঝতেছিলাম না, কারণ কোনো নিউজ নাই, তো কিছু বুঝতে পারতেছিলাম না। তারপরে বহু কষ্টে আমাদেরকে একজন
কি বলবো, মানে জানি না, একজন অবতার হবেন হয়তো, উনি আমাদেরকে তার গাড়িতে লিফট দেয়, এয়ারপোর্ট পর্যন্ত আমাদেরকে লিফট দেয়। আর হাঁটতেও পারতেছিলাম না, অনেক কষ্ট হচ্ছিল। তো তারপরে হেঁটে পুরো রাস্তা হেঁটে গেছে, আবার হেঁটে ব্যাক করতেছি, এরকম হাঁটার তো অভ্যাসও নাই আমার। তারপরে এয়ারপোর্ট আসার পর আর্মি আর যেতে দিবে না, বলতেছে যে এখানে গোলাগুলি হইতেছে, আপনারা যেতে পারবেন না। তো আমি যেহেতু উত্তরাতে অনেক বছর ধরে আছি আমার, তো তারপরে আমি জসীমউদ্দিনের ভিতর দিয়ে ঢুকে যাই। তো আমি গুলির আওয়াজ পাচ্ছিলাম এবং পুরো এরিয়া অন্ধকার, কিচ্ছু নাই। রাস্তায় রাস্তায় স্টুডেন্টরা আটকাচ্ছিল, বিভিন্ন কমিউনিটি আটকাচ্ছিল, জিজ্ঞেস করতেছিল কোথায় গিয়েছিলেন, কোথায় যাচ্ছেন। তো যখনই বলছিলাম যে গণভবনে গেছিলাম, মার্চে ছিলাম, তো ওরা সম্মান দিয়ে ছেড়ে দিচ্ছিল, বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় দেওয়ার সাথে সাথে ছেড়ে দিচ্ছিল। ইভেন একটা রিক্সা যেতে রাজি হয়নি, অন্ধকার, ছেলে পেলে রিক্সা ঠিক করে দিছে, বলছে নামাই দিয়ে আসেন। তো এরপরে এরকম করতে করতে হাউস বিল্ডিং পর্যন্ত এসে আমি খুব ভয় পেয়ে যাই। হাউস বিল্ডিং এ এসে দেখি একদম অন্ধকার, একটা গাছ থেকে একটা লাশ ঝুলতেছে, লাশটা উল্টো করা, এবং তার উপরে একটা ছোট লাইট। এইটা অনেক ভয় পাইছি, মানে মানে একদম এত স্পুকি ছিল, এটা এত আনক্যানি ছিল যেটা আসলে বলার মতো না। তারপর এলাকায় আসি, এলাকায় আসার পর ডিফারেন্ট সিনারিও। এরপরে হচ্ছে যে এলাকায় নতুন পাওয়ার মঙ্গাররা নতুন ভাবে তাদের শোডাউন শুরু করে। তো দিস ইজ হাউ স্টার্টেড। আমি আসলে জুলাই স্পিরিটটাকে আসলে আমি ধারণ করি। আমি আসলে অন্যায়ের বিরুদ্ধে আমি সবসময় আমি মানে আই এম গোয়িং এগেইনস্ট দ্যাট পার্টিকুলার গভর্নমেন্ট, ইট ডাজন্ট মিন আই এম সাপোর্টিং দিস গভর্নমেন্ট। সো আমি আসলে ক্রিটিক, আমি লিটমাস হিসাবে কাজ করতে চাই যে কোনো পলিটিক্যাল পার্টি বা যেই থাকবে, যে আমি আমারও লিটমাস। সো আমরা সাহিত্য পড়াই, আমরা ক্রিটিসিজম নিয়ে কাজ করি, তো আমরা ক্রিটিসাইজ করবোই। তো আমার মনে হয় যে জুলাই স্পিরিটটাকে হেট্রেডের জায়গা থেকে না দেখে জুলাই স্পিরিটটার আদর্শটা নিয়ে আমরা যে কোনো জায়গায় ক্রিটিসাইজ করতে পারি, এইটা আমাদের ধারণ করা উচিত। যেমন এই ধারণা থেকেই তো আমরা এখন দিল্লির ছাত্রদেরকে আমরা অবশ্যই সাপোর্ট করতেছি, যে ওরা তো একটা নৈতিক অধিকার নিয়ে গেছে এবং ওদের উপর যে দমন নীতি হইতেছে এটাকে আমরা সাপোর্ট করতে পারি না। সো আমি এটা যদি এখন কারেন্ট গভর্নমেন্টও যদি এরকম কোনো সিচুয়েশনে যায় বা এই ধরনের কোনো ইনিশিয়েটিভে যায়, আমি আমার ছাত্রদের সাথে রাস্তায় থাকবো ইনশাল্লাহ।